কাজ করবে, মানুষের জননিরাপত্তার জন্য তারা কাজ করবে, কেন প্রশ্নগুলো আসছে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাইব। না, র‍্যাব তো শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে, এটা খুবই সত্য একটা বিষয়। যখন 2004-এর 26শে মার্চ এটা শুরু হলো, 24শে এপ্রিল থেকে কার্যক্রম শুরু করলো, র‍্যাব মূলত কাদের শত্রুতে পরিণত হলো? প্রথম হচ্ছে মাদক ব্যবসায়ীদের, অস্ত্র ব্যবসায়ীদের, শীর্ষ সন্ত্রাসীদের এবং ভূমিদস্যু থেকে শুরু করে বড় ধরনের যারা সমাজে গডফাদার হিসেবে পরিচিত, তাদের শত্রু হিসেবে তারা আবির্ভাব ঘটলো। এবং খুব রাতারাতি একটা সিনেমাটিক বিষয়ের মতো এরা কিন্তু পালিয়ে গেল র‍্যাবের অস্তিত্ব যখন ঘোষণা দিল। তখন আমরা দেখেছি, দেখেন স্কুলগুলাতে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখন ছেলেমেয়েরা র‍্যাব সাজত, কালো পোশাক, ইয়াং ছেলেমেয়েরা কালো পোশাক, কালো সানগ্লাস পরার মধ্যে একটা বীরত্ব দেখত, একটা অ্যাডভেঞ্চার ছিল যে না, র‍্যাব আমাদের প্রতিচ্ছবি। সাধারণ মানুষ ভয় দেখাতো সন্ত্রাসীদের, আমি এখন র‍্যাবকে ডাকছি। আজকে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে র‍্যাবকে দিয়ে। র‍্যাব কেন ভাড়ায় চালিত যানবাহনের মতো হয়ে গেছে? র‍্যাব কেন ভাড়ায় চলবে? দেখেন, র‍্যাবটা মূলত কিসের ভিত্তিতে? আপনি বলেছেন, আমি এই প্রপোজিশন দেওয়ার আগে আপনি কি ভাবছেন যে র‍্যাব কেন যানবাহনের মতো ভাড়ায় চলবে? মানে এই প্রপোজিশনটা ডেফিনেটলি সিরিয়াস, এবং এইটা মানে একটা প্রতিষ্ঠান হিসেবে এই অভিযোগ কি তাদেরকে করা যায় সামগ্রিকভাবে যে তারা ভাড়ায়? এখন তো অলমোস্ট প্রমাণিত হয়েছে, প্রাইমারি ফেসি তো প্রুভড হয়েছে যে তারা টাকার বিনিময়ে খুন করে। আগে যেভাবেই হোক ক্রস ফায়ার হতো, যেটাই হোক না কেন, র‍্যাব হয়তো তার বাহিনীর প্রয়োজনে করছে, কিংবা এই সরকারের সময়কালে আমরা দেখেছি যে তারা রাজনৈতিক কারণে এই কাজগুলা করছে। কিন্তু টাকা নিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিসের মতো নিজেও একটা দোকান খুলে এটা করছে, এটা কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে। এবং এটা আপনি একটু খেয়াল করে দেখেন যে এই ইলেকশনের পর বিশেষ করে অনেকদিন ধরে কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে যে র‍্যাব কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। 5 তারিখে নির্বাচনের পর 16ই জানুয়ারি আপনার ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হলো। সেখানে র‍্যাবকে নিয়ে ওখানকার এমপিরা যেটা বলছে যে 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচনে র‍্যাব যে ভূমিকা পালন করেছে জনগণের বিরুদ্ধে, র‍্যাবের এখন এটা বিলুপ্ত করার সময় এসে গেছে। 12ই ফেব্রুয়ারি এই বছরের, খুব বেশি সময় না, 2-3 মাসের মধ্যে আমেরিকায় যুক্তরাষ্ট্র বলল যে না, র‍্যাব মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কাজ করছে, অতএব তাদের সমস্ত কার্যক্রম, সমস্ত প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধ করে দিয়েছে। এর আগে কিন্তু তাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং সর্বশেষ এই ঘটনার 2 দিন পর 27 তারিখে তো ঘটনা ঘটেছে, এপ্রিলের 29 তারিখে হিউম্যান রাইটস ওয়াচ তারা স্পষ্ট বলে দিয়েছে যে র‍্যাব একটা মানবাধিকারের বিরুদ্ধে এবং সরকারের পক্ষে তারা এই হত্যা সন্ত্রাসে লিপ্ত রয়েছে। এদেরকে এখনই বিলুপ্ত করে জবাবদিহিমূলক একটা বিকল্প সংগঠন তৈরি করার জন্য। এই যে সরকার গত ইলেকশনের পর থেকে, 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য দেশ, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রত্যেকেই কিন্তু ব্যাপারটা বুঝে গেছে যে র‍্যাব সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারের ক্ষমতায় টিকে থাকার বাহন হিসাবে কাজ করছে। কিন্তু আমরা এটা তখন বিশ্বাস করিনি, এটা বিশ্বাস করার কোনো সুযোগই নেই যে র‍্যাবের অফিসাররা সরকারের নির্দেশের পরেও নিজের ব্যক্তিগত লাভের জন্য পয়সার বিনিময়ে মানুষ হত্যা করবে। এটা একটা আশ্চর্য বিষয় দাঁড়িয়েছে। কেন? তুহিন মালিক, আপনি মানে পুরো এটাকে জেনারেলাইজ করা হচ্ছে না বিষয়টা? যদি আপনি ভাড়ায় খাটার কথা বলেন বা পয়সার বিনিময়ে, একটা প্রতিষ্ঠানে 3 জন, এখন 3 জনের নাম উঠেছে, 3 জন হতে পারে, 30 জন হতে পারে, 300 জন হতে পারে, 3000 জন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তির প্রসঙ্গে যখন আসে, ডেফিনেটলি এটা তাকে টার্নিশ করেছে। কিন্তু পুরো সংগঠনকে কি এটার জন্য দায়ী করা যাবে? না না, সংগঠন তো কোনো ক্রমে দায়ী নয়। দায়ী নয় এই কারণে যে এর চেয়ে খারাপ কাজ তো পুলিশ করে, তো পুলিশকে কি বন্ধ করতে বলছি? এর চেয়ে খারাপ কাজ তো আওয়ামী লীগ করে, তো আওয়ামী লীগের ফাঁসি চাচ্ছি আমরা। প্রতিষ্ঠান তো অপরাধ করে না, অপরাধ করে ব্যক্তি। কিন্তু প্রতিষ্ঠানটা কি, এই ব্যক্তিরা কি প্রতিষ্ঠানের কন্ট্রোলে আছে কিনা এটা দেখতে হবে। তাদের এক্সিকিউশনটা এবং অর্ডারটা কি প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে না পলিটিক্যালি হচ্ছে। সমস্যাটা এই কারণে হচ্ছে যে কনফ্লিক্টটা এই জন্য হচ্ছে যে মূলত এই বাহিনীটা তৈরি হয়েছে সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, আনসার, ভিডিবি এদের সমন্বয় প্লাস পুলিশের। এবং শুরু থেকেই কিন্তু আমি এটার স্ট্রাকচার নিয়ে অনেক কথাবার্তা বলেছি, এটার স্ট্রাকচারই ঠিক না।
কারণ আর্মির একটা অফিসার তার ট্রেনিং একরকম, পুলিশের একরকম। সে পুলিশের একটা অফিসারের কমান্ডিং কি করে শুনবে? আর যেখানে পুলিশ একেবারেই দুর্নীতির মধ্যে রয়ে গেছে, সে এসে আর্মির একজনের সাথে কাজ করবে। ওইসব অনেকেই আমাদের পুলিশের কেউ যেতে চাইতো না। আপনি মনে আছে কিনা, গত 7-8 বছরে র্যাবে কোনো পুলিশ কর্মকর্তা যেতে চায় না। তো তারা খুব সুপারিশ করে যে কোনোভাবে যদি আবার আমাকে থানায় নিয়ে আসেন। কেন? যে র্যাবে গেলে ওখানে উপরি ইনকাম নেই, ঘুষ নাই, দুর্নীতি নাই, সংসার চলে না। কারণ র্যাব তো ঘুষ খায় না। এই যে র্যাবের যে মূল যে ইয়েটা ছিল, কাঠামো ছিল, সশস্ত্র বাহিনী থেকে অফিসারদেরকে আনা। এরা কারা? দেখেন, একমাত্র সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী, তার নামের আগে দেশপ্রেমিক শব্দ ব্যবহার হয়, অন্য কারো কিন্তু হয় না। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। এবং মুক্তিযুদ্ধের পর এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে এই সশস্ত্র বাহিনীর অফিসাররা। আজকে তাদেরকে কিভাবে প্ল্যান করে বিডিআর কিলিং এর পর থেকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে কিভাবে পচিয়ে দিয়ে সমাজে আর্মিকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং পুরো বাহিনীটাকে একটা বড় ধরনের ভাবমূর্তি সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আসছে আপনার কাছে জেনারেল মনির, আমি বলছিলাম যে উনি